আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় ইংল্যান্ডের ইতিহাসে টিউডর রাজাদের শাসনকাল। আমার আজকের আলোচনার বিষয় ইংল্যান্ডের ইতিহাসে টিউডর যুগের প্রথম রাজা সপ্তম হেনরি। সপ্তম হেনরি কিভাবে কখন ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করেন, তার শাসন আমলের লিভারি ও মেইনটেনেন্স প্রথা কি, স্টার চেম্বার পোর্ট কি, মর্টনস ফর্ট নীতি কেন গৃহীত হয়, সপ্তম হেনরির রাজতন্ত্রকে কেন নতুন রাজতন্ত্র নামে অভিহিত করা হয়। প্রথমে টিউডর বংশের পরিচয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। টিউডর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়েন টিউডর। তিনি ওয়েলসের একজন নাইট ছিলেন। তিনি পঞ্চম হেনরির বিধবা পত্নী ক্যাথরিনকে বিয়ে করেন। তার দুজন পুত্র এডমান্ড টিউডর ও জেসপার টিউডর। পঞ্চম হেনরির পুত্র ষষ্ঠ হেনরি এডমান্ড টিউডরকে আর্ল অব রিচমন্ড এবং জেসপার টিউডরকে আর্ল অব পেমব্রোক পদে অধিষ্ঠিত করেন। এডমান্ড টিউডর ডিউক অব সমারসেটের কন্যা মার্গারেট বোফোর্ডকে বিয়ে করেন। এডমান্ড ও মার্গারেটের একমাত্র পুত্র হেনরি টিউডর। এই হেনরি টিউডরই ইংল্যান্ডের টিউডর বংশের প্রথম রাজা। হেনরি টিউডর 1485 খ্রিস্টাব্দে সপ্তম হেনরি রূপে ইংল্যান্ডের সিংহাসন আরোহণ করেন। তার শাসনকাল 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। হেনরি টিউডর 1485 খ্রিস্টাব্দে বসওয়ার্থের যুদ্ধে ইয়র্ক বংশীয় তৃতীয় রিচার্ডকে পরাজিত করে সপ্তম হেনরি রূপে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তিনি ল্যাঙ্কাস্টার রাজবংশের আত্মীয় ছিলেন। এই সূত্রে তিনি ইংল্যান্ডের সিংহাসনের দাবিদার ছিলেন। কিন্তু ইংল্যান্ডের সিংহাসনের উপর ল্যাঙ্কাস্টার রাজবংশের দাবি তেমন জোরালো ছিল না। সুতরাং উত্তরাধিকার নীতি অনুযায়ী সপ্তম হেনরির দাবিও অগ্রগণ্য ছিল না। প্রকৃতপক্ষে ইংল্যান্ডের সিংহাসনের সত্যিকার দাবিদার ছিলেন ডিউক অফ ক্ল্যারেন্সের পুত্র এডওয়ার্ড, যার উপাধি ছিল আর্ল অফ ওয়ারউইক। সিংহাসনের উপর সপ্তম হেনরির দাবি প্রতিষ্ঠিত হয় প্রথমে শক্তির জোরে, পরে পার্লামেন্টের অনুমোদন ক্রমে। সপ্তম হেনরি তার দাবিকে আরও সুদৃঢ় করার জন্য ইয়র্ক বংশীয় চতুর্থ এডওয়ার্ডের কন্যা এলিজাবেথকে বিয়ে করেন। এই বিয়ের ফলে ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক বংশের মিলন সাধিত হয়। শাসনকার্য পরিচালনা করতে গিয়ে সপ্তম হেনরি স্বরাষ্ট্রক্ষেত্রে কী কী নীতি গ্রহণ করেছিলেন। সপ্তম হেনরি ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করে উপলব্ধি করেন যে ইংল্যান্ডের 30 বর্ষব্যাপী গৃহযুদ্ধ, যা গোলাপের যুদ্ধ নামে পরিচিত, তার ফলে বহুদিন ধরে ইংল্যান্ডে যে আত্মকলহ চলছিল এবং সামন্তদের শক্তি বৃদ্ধি পাওয়াতে দেশে যে অরাজকতা বিশৃঙ্খলা বিরাজ করছিল, তা দূর করার জন্য একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। 30 বর্ষব্যাপী গোলাপের যুদ্ধ চলাকালীন সময়ে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা ব্যর্থ হয়ে যাওয়াতে হেনরি আরও উপলব্ধি করেন যে দেশের এই দুর্দিনে রাজশক্তিই একমাত্র রক্ষাকবচ। জনগণ এই ধারণা পোষণ করত যে শক্তিশালী রাজা ছাড়া দেশে সুশাসনের আশা নেই। তাই সপ্তম হেনরি সিংহাসনে আরোহণ করেই ইংল্যান্ডে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাজশক্তিকে
অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিহত করে একটি স্বাধীন ও সুদৃঢ় সরকার গঠন করতে মনোনিবেশ করেন। রাজশক্তিকে সুদৃঢ় করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সপ্তম হেনরি, দেখা যাক। রাজশক্তিকে প্রবল করতে হলে প্রথমেই সামন্ত শক্তির ধ্বংস সাধন করা একান্তভাবে প্রয়োজন। সে সময়ে ইংল্যান্ডে সামন্তগণই ছিলেন সর্বেসর্বা। তাদের হাতে ছিল পার্লামেন্ট, বিচারক এবং জুরি। এজন্য ইংল্যান্ডে যে আইন প্রচলিত ছিল তাও অগ্রাহ্য করার ক্ষমতা তাদের ছিল। প্রত্যেক সামন্তের একদল অনুচর থাকত। এসব অনুচর নিজ নিজ প্রভুর বিশেষ চিহ্নযুক্ত পোশাক পরত। এরূপ পোশাককে বলা হতো লিভেরি। সামন্তরা তাদের অনুচরদের ভরণ পোষণ নির্বাহ করতেন। এজন্য যোদ্ধা অনুচর রাখার এই প্রথাকে লিভেরি ও মেইনটেনেন্স বলা হয়। প্রশ্ন করা হয়, লিভেরি ও মেইনটেনেন্স প্রথা কি? সামন্তরা তাদের অনুচরদের সাহায্যে নিজ নিজ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতেন। সময় ও সুযোগ পেলে রাজার বিরুদ্ধেও বিদ্রোহ অস্ত্র ধারণ করতেন। ইংল্যান্ডের সাধারণ জনগণও তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তাই সপ্তম হেনরি সামন্ত শক্তি খর্ব করার জন্য 1487 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করেন, যাতে বলা হয় যে সামন্তদের যোদ্ধা অনুচরগণ তকমা বা ব্যাজ ব্যবহার করলে এবং সামন্তগণ যোদ্ধা অনুচরদের ভরণ পোষণ নির্বাহ করলে আইন অনুসারে দণ্ডনীয় হবে। রাজা তার এই আইনটিকে কার্যকর করার ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন। অপরাধী যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তাকে শাস্তি দিতে রাজা কোনো অবস্থাতেই পিছপা হতেন না। এমনকি এই আইন লঙ্ঘন করার জন্য রাজা তার একান্ত বিশ্বস্ত সমর্থক আর্ল অফ অক্সফোর্ডকেও জরিমানা করেন। পূর্বে প্রভাবশালী সামন্তগণ জুরির কোনো কোনো সদস্যকে পালন করতেন। এইসব জুরিকে তাদের মনিবের ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করতে হতো। ফলে ওইসব সামন্তের অনুসারীরা যাই করুক না কেন, তাদের কোনো শাস্তি হতো না। সুতরাং রাজা সপ্তম হেনরি নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য সামন্তদের জুরি সদস্য পালন প্রথা রদ করেন। 15 শতকে মহাপরাক্রমশালী সামন্তরা জনসাধারণের উপর অত্যাচার করলেও অনেক সময় রাজার বিচারালয়ে তাদেরকে উপযুক্ত দণ্ডে দণ্ডিত করা সম্ভব হতো না। সপ্তম হেনরি এই প্রতাপশালী সামন্তদেরকে শাসন করার জন্য 1487 খ্রিস্টাব্দে স্ট্যাটিউট অফ প্রো ক্যামেরা স্টেলটা নামে এক আইনের বলে বিশেষ অধিকারপ্রাপ্ত একটি আদালত স্থাপন করেন, যা পরবর্তী সময়ে স্টার চেম্বার কোর্ট নামে পরিচিতি লাভ করে। স্টার চেম্বার কোর্টের বিচার কার্য পরিচালনা করতেন প্রিভি কাউন্সিলের সদস্য ও 2 জন বিচারপতি। এখানে অভিযুক্ত ব্যক্তির অজ্ঞাতে বিচার কার্য সম্পাদন করা হতো। বিচারকদের হাতে অর্থদণ্ড ব্যতীত নানা প্রকার শারীরিক দণ্ড বিধানের ক্ষমতা ছিল। এই কারণে স্টার চেম্বার কোর্ট অল্প সময়ের মধ্যেই প্রভাবশালী সামন্তদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সারা টিউডর যুগে স্টার চেম্বার কোর্টটি স্থায়ী ছিল। স্টুয়ার্ট যুগে 1641 খ্রিস্টাব্দে এই বিচারালয়টিকে রদ করা হয়। রাজা সপ্তম হেনরি মফস্বলের বিচারালয়গুলোকেও কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বাধীনে আনেন। তিনি 1495 খ্রিস্টাব্দে একটি আইনের মাধ্যমে ঘোষণা দেন যে সিংহাসনের উপর রাজার দাবি ন্যায্য হোক বা অন্যায্য হোক, তাকে বিপদকালে সাহায্য করলে, অর্থাৎ কোনো সামন্তের বিপক্ষে কোনো প্রজা দেশদ্রোহিতার অপরাধে
দণ্ডনীয় হবে না। সামন্ত পরিচালিত পার্লামেন্টের প্রভাব থেকে রাজাকে মুক্ত রেখে রাজশক্তিকে প্রবল করতে হলে অর্থের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। তাই রাজা সপ্তম হেনরি নানা কৌশলে অর্থ সংগ্রহ করতে চেষ্টা করেন। তিনি রাজা রিচার্ডের সমর্থকদের ভূসম্পত্তিসমূহ দখল করেন। যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেন তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেন। রাজা তরুণ উত্তরাধিকারীদের কাছ থেকে তাদের সম্পত্তিসমূহ নিয়ে নেন এবং তা সরকারের নিয়ন্ত্রণে আনেন। যদি কোনো অভিজাত ব্যক্তি উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করতেন, তাহলে রাজা তার সম্পত্তিসমূহ স্থায়ীভাবে দখল করে নিতেন। সপ্তম হেনরি তৃতীয় রিচার্ডের রাজত্বকালের বিধান উপেক্ষা করে চতুর্থ এডওয়ার্ডের নীতি অনুসরণপূর্বক দান গ্রহণের ব্যবস্থা করেন। কোনো সামন্ত সশস্ত্র অনুচর পালন করলে রাজা তাকে প্রচুর পরিমাণে জরিমানা করতেন। কেউ কোনো বিস্তৃত প্রাচীন আইন ভঙ্গ করলে তাকেও জরিমানা দিতে বাধ্য করা হতো। রাজা অনেক সময় ক্ষমা প্রদর্শন করে এবং অনেককে অনেক সুবিধা প্রদানের অঙ্গীকার করেও প্রচুর অর্থ সংগ্রহ করতেন। নাইট সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য অভিজাত ব্যক্তিদেরকে ফিস দিতে হতো। সপ্তম হেনরি দেশের সকল আমদানি ও রপ্তানি দ্রব্যের উপর টনেজ ও পাউন্ডেজ শুল্ক আদায় করতেন। বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং শান্তি চুক্তির মাধ্যমেও রাজা প্রচুর অর্থ লাভ করেন। রাজাকে অর্থ সংগ্রহের কাজে সহায়তা করেন ডার্লি ওয়ামসন নামক মন্ত্রীবর্গ। আর্চবিশপ মর্টনও অর্থ সংগ্রহের জন্য একটি নতুন উপায় বের করেন। তার প্রবর্তিত ব্যবস্থা মর্টনস ফর্ক নামে পরিচিতি লাভ করে। মর্টনস ফর্ক ব্যবস্থা হলো, কোনো ব্যক্তি সচ্ছলতার মধ্যে থাকলে তাকে বলা হতো যে সে রাজাকে অর্থ দিতে সক্ষম, কাজে সে রাজাকে অর্থ দিতে বাধ্য। আবার কেউ দরিদ্র নিয়ে বাস করলে তাকে বলা হতো যে সে নিশ্চয় অর্থ সঞ্চয় করছে, সুতরাং সে রাজাকে তার সঞ্চিত অর্থ দিতে বাধ্য। তবে কোনো কোনো ঐতিহাসিক আর্চবিশপ মর্টনের এই নীতির সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। সপ্তম হেনরির গৃহীত ব্যবস্থার ফলে অল্প দিনের মধ্যেই রাজকোষ অর্থ সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। সপ্তম হেনরির মৃত্যুকালে রাজকোষে 4,50,00,000 পাউন্ড মজুদ ছিল। এত অর্থ সঞ্চয় করতে পেরেছিলেন বলেই রাজাকে কখনো পার্লামেন্টের মুখাপেক্ষী হতে হয়নি। সপ্তম হেনরির প্রবর্তিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয়। কেন আলোচনা করি? প্রথমত, টিউডর যুগের পূর্বে রাজতন্ত্রের উপর সামন্তদের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। তখন দেশের মধ্যে সামন্তরাই ছিলেন সর্বসর্বা। সপ্তম হেনরির রাজত্বকালে সামন্তদের শক্তি বিপুলভাবে হ্রাস পায়। তাদের কোনো আধিপত্য ছিল না, সেখানে শুধু রাজারই আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সামন্ত শক্তির হ্রাসের ফলে সপ্তম হেনরির রাজতন্ত্রের যে ধারা সৃষ্টি হয় তাতে নতুনত্বের পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়ত, পার্লামেন্টের সাথে সপ্তম হেনরির যে সম্পর্ক দেখা যায় তা বিশ্লেষণ করলেও তাতে নতুনত্বের আভাস পাওয়া যায়। তিনি মধ্যযুগীয় ধারায় পার্লামেন্টকে ব্যবহার করেছিলেন। 1485 থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত সপ্তম হেনরির 24 বছরের রাজত্বকালে সপ্তম হেনরি মাত্র কয়েকবার পার্লামেন্ট আহ্বান করেন, কিন্তু সেগুলো ছিল খুবই স্বল্প সময়ের জন্য এবং সংখ্যায় কম। তিনি পার্লামেন্টের মাধ্যমে এত আইন প্রণয়ন করেছিলেন যা ইতিপূর্বে আর হয়নি। ঐতিহাসিক মোটল্যান্ডের মতে সপ্তম হেনরির সময়ে আইন প্রণয়নের ব্যাপারে পার্লামেন্টের কর্তৃত্ব ছিল সম্পূর্ণ নতুন। তার সময়েই প্রথম স্বীকৃত হয় যে সংবিধি, যাকে ইংরেজিতে স্ট্যাটিউট বলা হয়, সব কর্তৃত্ব পার্লামেন্টের থেকে উদ্ভূত। সপ্তম হেনরির রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র এভাবে অভিহিত করা যায়।
তৃতীয়ত, চার্চ ও পোপ এর সঙ্গেও সপ্তম হেনরির সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। তিনি চার্চকে সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে এনেছিলেন। চার্চের প্রধান পোপের সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও তিনি কখনোই অন্ধভাবে পোপের আধিপত্য মেনে নেননি। যখনই পোপের সঙ্গে তার মতানৈক্য হয়েছিল তখনই তিনি তার নিজস্ব মতকে প্রাধান্য দিয়েছেন। ফলে এক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূত্রপাত হয়। চার্চ ও পোপের সঙ্গে সম্পর্ক ভালো রেখেও রাজার কর্তৃত্ব বজায় রাখা যায়, তিনি তা দেখিয়েছিলেন। চতুর্থত, বিভিন্ন কারণে টিউডর যুগের পূর্বের রাজকীয় শক্তি খুবই দুর্বল ছিল, কিন্তু সপ্তম হেনরির নতুন রাজতন্ত্রে রাজশক্তি দুর্বল ছিল না। তিনি মধ্যযুগীয় রাজশক্তির দুর্বলতার পেছনে বিদ্যমান কারণসমূহ দুর্বৃত্ত করে রাজশক্তিকে শক্তিশালী করেন। ফলে দেশের রাজশক্তির স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। পঞ্চমত, সপ্তম হেনরির সময় ইংল্যান্ডে প্রথমে এক জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। প্রাক টিউডর যুগে ইংল্যান্ডের জনসাধারণ ইংরেজ জাতি হিসেবে পরিচিত ছিল না, তারা ছিল খ্রিস্টান রাজ্যের অধিবাসী। এ সময়ে তারা ধর্মক্ষেত্রে চার্চের পোপ এবং রাজনৈতিক ক্ষেত্রে সম্রাটের সার্বভৌম শাসন মেনে চলত। কিন্তু সপ্তম হেনরির শাসনকালে জনগণ অতীতের বিরাজমান অরাজকতা ও নৈরাজ্যের কথা ভেবে নিজেদের এবং নিজেদের সম্পর্কে সচেতন হতে শুরু করে। এ সময়ে সর্বস্তরের মানুষ শান্তি কামনা করেছিল এবং এ শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চিন্তিত ছিল। ফলে তাদের নিকট তখন খ্রিস্টান জগতের রাষ্ট্রীয় ঐক্য অপেক্ষা জাতীয়তার আদর্শে বড় হয়ে দেখা দেয়। তারা বুঝতে পেরেছিল যে শক্তিশালী রাজতন্ত্র ছাড়া দেশের উন্নতি হবে না, তাই তারা সপ্তম হেনরির শক্তিশালী রাজতন্ত্রকে স্বাগত জানায়। সপ্তম হেনরিও তার রাজতন্ত্রকে আরও শক্তিশালী করে জনগণের আশাকাঙ্ক্ষা, চরিতার্থ ও মনস্কামনা পূরণের জন্য সচেষ্ট হন। এ থেকে ইংল্যান্ডে শুরু হয় অক্সফোর্ড আন্দোলন। ইংল্যান্ডের ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। অক্সফোর্ড আন্দোলনের ফলে ইংল্যান্ডের জনগণ প্রথম স্বাধীনভাবে চিন্তা করতে শেখে। এই নবজাগরণের দৃষ্টিকোণ থেকে সপ্তম হেনরির রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে আখ্যায়িত করা যায়। ষষ্ঠত, প্রাক টিউডর শাসন ব্যবস্থায় প্রচলিত কাউন্সিল অব দি নর্থ, কাউন্সিল অব দি ওয়েলস এবং অন্যান্য স্থানীয় পরিষদগুলো বিকেন্দ্রীভূত আধিপত্য ভোগ করত। কিন্তু সপ্তম হেনরির সময়ে প্রশাসনিক ক্ষেত্রে এ সকল কাউন্সিলের প্রাধান্য লোপ পায়। এ সময়ে রাজার কাউন্সিলকে একটি শক্তিশালী যন্ত্রে পরিণত করে সমগ্র শাসন ব্যবস্থাকে কেন্দ্রীকরণ করা হয়। সপ্তম হেনরি প্রশাসনিক ব্যবস্থাকে কার্যকর, শক্তিশালী, গতিশীল করেছিলেন। প্রশাসনিক ক্ষেত্রে তার নতুন শক্তি ছিল তার নিয়োজিত বিশ্বস্ত, অনুগত ও দক্ষ কর্মচারীরা। তিনি এমন দক্ষ লোকদের নিয়োগ দিয়েছিলেন যে দ্বারা টিউডর পূর্ব যুগে বিরাজমান অরাজকতা ও নৈরাজ্য দূর করে দেশকে রক্ষা করতে এবং দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। সপ্তমত, সপ্তম হেনরির শাসন ব্যবস্থায় অভিনবত্বের ছাপ ছিল। তিনি শুধু অন্ধভাবে মধ্যযুগীয় ধারাগুলোর অনুসরণ করেননি, বরং সেগুলোকে নতুন দৃষ্টিভঙ্গির আলোকে নতুনভাবে প্রবর্তন করার চেষ্টা করেন। তিনি চেম্বার সিস্টেমকে অন্ধভাবে অনুসরণ করেননি। প্রথমে তিনি চেম্বার সিস্টেমকে বন্ধ করে এক্সচেকার সিস্টেম চালু করেছিলেন, কিন্তু যখন এই ব্যবস্থার ত্রুটিসমূহ পরিলক্ষিত হয় তখন তিনি তা পরিত্যাগ করে চেম্বার সিস্টেমকে পুনরায় প্রবর্তন করেন। চেম্বার সিস্টেম সম্পর্কে রাজা হেনরির দৃষ্টিভঙ্গিও তার পূর্বসূরিদের চেয়ে পৃথক ছিল। তার এই পৃথক দৃষ্টিভঙ্গির যথার্থ প্রতিফলন দেখতে পাওয়া যায় তার বাণিজ্য নীতির মধ্যে। তিনি
প্রথম রাজা যিনি ইংরেজ ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং নৌশক্তি বাণিজ্যের প্রসারের উপর জোর দেন। তিনি নতুন নতুন দেশ আবিষ্কারের প্রেরণা যোগাতেন। তিনি জন ও সেবাস্টিয়ান ক্যাবটকে সাহায্য করেছিলেন। তার সময়ে দুঃসাহসী ব্যবসায়ীরা হ্যান্সেটিক লীগ ও ভেনিসের একচেটিয়া বাণিজ্যের প্রাধান্যকে ক্ষুণ্ণ করে ইংরেজ ব্যবসায়ীদের ও বাণিজ্যের প্রসারের পথকে সুগম করেন। তিনি ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য নেদারল্যান্ডের সাথে ম্যাগনাস ইন্টারকার্সাস ও ম্যালাস ইন্টারকার্সাস দুটি চুক্তি এবং ফ্রান্সের সাথে ইটাপলসের চুক্তি স্থাপন করেন। এর ফলে ইংল্যান্ডের বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়। দেশে আর্থিক সচ্ছলতা আনিত হয় এবং তার শাসন ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়। তাই বলা যায় যে আর্থিক শাসন ব্যবস্থার পরিপূরক হিসেবে সপ্তম হেনরির গৃহীত বাণিজ্য নীতি নিঃসন্দেহে নতুনত্বের পরিচয় বহন করে। ঐতিহাসিক C.H. উইলিয়াম বলেন যে সপ্তম হেনরি অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন এবং তা আধুনিকীকরণ। অষ্টমত প্রাক টিউডর যুগে রাজার সঙ্গে ইংল্যান্ডের সাধারণ জনগণের তেমন কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। যারা খাস জমি চাষ করত শুধু তাদের সাথে রাজার কিছুটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সপ্তম হেনরির রাজত্বকালে রাজশক্তি বৃদ্ধি পায়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাজার নিয়ন্ত্রণ ক্ষমতা ব্যাপক বিস্তার লাভ করে এবং সেই সাথে রাজার সঙ্গে জনসাধারণের প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক ও যোগাযোগ স্থাপিত হয়। পরিশেষে বলা যায় যে সপ্তম হেনরির রাজতন্ত্রে কাঠামোগত কোনো পরিবর্তন সাধিত না হলেও তিনি যেভাবে তার রাজতন্ত্রকে পরিচালনা করেছিলেন তাতে নতুনত্বের ছাপ অবশ্যই বিশেষভাবে পরিলক্ষিত হয়, আর সে কারণেই তার রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে অভিহিত করা যায়। ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি একজন সুদক্ষ শাসক ছিলেন। ইংল্যান্ডের এক চরম দুর্দিনে তিনি সিংহাসনে আরোহণ করেন। স্বীয় কর্মদক্ষতা গুণে ইংল্যান্ডে পুনঃ শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। ইউরোপের রাজনীতির ক্ষেত্রে সপ্তম হেনরি ইংল্যান্ডকে একটি বিশিষ্ট স্থানে উন্নীত করতে সাফল্য লাভ করেন। বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করলে এটা বলা যায় যে সপ্তম হেনরি ইংল্যান্ডে যে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন তা ইংল্যান্ডের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল। টিউডর যুগের প্রথম রাজা সপ্তম হেনরি 1509 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আজকের আলোচনা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।